তারা চেয়েছিল সবকিছু নিয়ন্ত্রণ, ঠিক যেন এক নায়ক তন্ত্রের মতো। হয়তো পশ্চিমা মিডিয়ার মতোই নেপালের ওলি সরকারও ভেবেছিল যে কাঠমান্ডুতে যে স্ট্রিট প্রোটেস্ট চলছে সেটা কেবল সোশ্যাল মিডিয়া ব্যানের বিরুদ্ধে বিক্ষোভ, আর কয়েকটা গুলি, কয়েকটা মৃত্যু তরুণদের গরম রক্ত ঠান্ডা করে দেবে। কিন্তু ভয়াবহ ভুল করলো তারা। ক্র্যাকডাউনের 24 ঘন্টার মধ্যেই নেপালের পুরো পরিস্থিতি বদলে গেল। কারণ আসল ক্ষোভ ছিল শুধু সোশ্যাল মিডিয়া ব্যান নিয়ে নয়, বরং দুর্নীতি, নেপো বেবিজ আর সরকারের চরম অর্থনৈতিক ব্যর্থতার বিরুদ্ধে। সরকার বুঝতেই পারেনি যে তাদের এই গুলি, এই মৃত্যু শেষ পর্যন্ত তাদের নিজের ঘরে আগুন ধরাবে, নেতাদের হেলিকপ্টারে চড়ে প্রাণ বাঁচাতে পালাতে বাধ্য করবে। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকেও 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে বাধ্য হতে হবে। কাঠমান্ডুর আকাশে হেলিকপ্টার উঠছিল আর নিচে বিক্ষোভকারীদের উপর টিয়ার গ্যাস ফেলা হচ্ছিল। নেপালের তরুণদের সাথে পুরো দেশ এক হয়ে গিয়েছিল। এই ছিল স্পষ্ট বার্তা, শুধু স্বরাষ্ট্রমন্ত্রী বা কৃষিমন্ত্রীর পদত্যাগ চলবে না, প্রধানমন্ত্রী ওলিকেও পদত্যাগ করতে হবে, তাহলেই নেপালের বড় পরিবর্তন আসবে। এটা কোনো এক পার্টি বা কোনো একজন নেতার বিরুদ্ধে বিক্ষোভ ছিল না, বরং পুরো রাজনৈতিক সিস্টেমের বিরুদ্ধে ছিল তরুণদের আক্রোশ। তাই বোঝা গেল যখন প্রবীণ নেতার বাড়িতেই আগুন ধরানো হলো, 3 দশকেরও বেশি সময় ধরে এরা নেপালের রাজনীতি ঘুরিয়ে ফিরিয়ে চালিয়েছে। কিন্তু আজ নেপালের তরুণরা বলছে, তুমি যেই হও, যেই দলেরই হও, আমরা নতুন শুরু চাই। সোশ্যাল মিডিয়া ব্যান ছিল কেবল একটি স্পুলিংও। আসলে নেপালের সমস্যা অনেক গভীর। ওলি সরকারের আচরণ কেমন ছিল? কেন তাদের এই কড়া পদক্ষেপ উল্টে গিয়ে ভয়াবহ প্রতিক্রিয়া ডেকে আনলো? মন্ত্রীদের পদত্যাগে কি শান্তি ফিরবে, নাকি সংসদ যেভাবে চলছে সেটা আরও সংকট ডেকে আনবে? এটা কি নিছক ছাত্রদের স্বতঃস্ফূর্ত আন্দোলন, নাকি এর পেছনে কোনো রাজনৈতিক হাত বা আন্তর্জাতিক শক্তি ছিল? আর এই বিপ্লবের পর নেপাল কি শ্রীলঙ্কা ও বাংলাদেশের পথেই হাঁটবে? নেপালের সাংবিধানিক রাজতন্ত্র শেষ হয়ে নতুন সংবিধান চালু হয়েছে 10 বছর, তবু সাধারণ মানুষের জীবনে তেমন কোনো পরিবর্তন আসেনি। অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর, চাকরির সুযোগ প্রায় নেই। প্রতি বছর হাজার হাজার তরুণকে চাকরির সন্ধানে বিদেশে যেতে হয়। অনেকেই সেখানে শুধু শ্রমজীবী কাজ পায়। এর ওপর যখন মানুষ এমনিতেই বিপদে আছে, তখন শাসক গোষ্ঠী দুর্নীতিতে ডুবে আছে। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে রাজা বাদশার মতো বিলাসী জীবনযাপন করছে। ফলে সব দলের ওপরই মানুষের ভরসা শেষ হয়ে গেছে এবং দিনে দিনে বাড়া হতাশা জমাট বেঁধেছিল। এবং সেই হতাশা সোশ্যাল মিডিয়ায় তরুণরা প্রকাশ করছিল। হ্যাশট্যাগ নেপোকিডস আর নেপো বেবিজ ব্যবহার করে রাজনৈতিক অভিজাতদের সন্তানদের বিলাসী জীবনযাপন, দামি গাড়ি, বিদেশ ভ্রমণ, প্রদর্শন এসবকে তুলে ধরছিল। তারা প্রশ্ন তুলছিল, এই টাকা কোথা থেকে আসছে? সরকার ও রাজনীতিবিদদের উদ্যত্ত, দুর্নীতি আর তাদের সন্তানের ভোগবিলাস তরুণ সমাজের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ জমিয়ে রেখেছিল। সেটা এতদিন অনলাইনে সীমাবদ্ধ ছিল, কিন্তু সরকারের এক ভুল সিদ্ধান্ত সেই ক্ষোভকে রাস্তায় নামিয়ে আনলো। সরকারের ভুল সিদ্ধান্ত, সোশ্যাল মিডিয়া ব্যান। 4 সেপ্টেম্বর সরকার একটি নির্দেশ জারি করে, যাতে ফেসবুক, ইনস্টাগ্রাম, রেডিট, এক্স টুইটার, ইউটিউব সহ 16টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যান করা হয়। সরকারের দাবি ছিল এই কোম্পানিগুলো আইন মানছে না, রেজিস্ট্রেশন করছে না, তাই জাতীয় নিরাপত্তার স্বার্থে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু আসল উদ্দেশ্য ছিল সমালোচনার মুখ বন্ধ করা। নেপালের সুপ্রিম কোর্টও আগে বলেছিল যে সব সোশ্যাল মিডিয়া কোম্পানি আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত নয়, তাদের নিষিদ্ধ করা যেতে পারে। সেই অজুহাতে সরকার আলটিমেটাম দেয়, 7 দিনের মধ্যে রেজিস্ট্রেশন করো, নইলে ব্যান হয়ে যাবে। মার্কিন টেক জায়ান্টরা পাত্তা দিল না একদমই। ফলে সরকার সুযোগ পায় 26টি প্ল্যাটফর্ম ব্লক করে দেয়। যারা এমনিতেই হতাশ ছিল, তাদের একমাত্র অভিব্যক্তির মাধ্যমও কেড়ে নেওয়া হয়েছিল। শুধু ফ্রি স্পিচ নয়, অনেকের জীবিকার পথও বন্ধ হয়ে যায়। পর্যটন নির্ভর ব্যবসা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচারিত হতো। ফলে ক্ষোভ আরও বাড়তে থাকে। হামি নেপাল মানে আমরাই নেপাল নামে একটি এনজিও, যার 36 বছর বয়সী প্রতিষ্ঠাতা গুরু এতদিন মানবিক সাহায্য করতেন, তারা এবার বিক্ষোভের ডাক দিল। পোস্টার ছাপালো যেখানে লেখা ছিল, শান্তিপূর্ণ বিক্ষোভ করতে হবে। কলেজ বই, ব্যাগ, পানির বোতল আনার পরামর্শ দেওয়া হলো। 8 সেপ্টেম্বর কাঠমান্ডু, পোখারা, চেতওয়ান শহরে হাজারো ছাত্র তরুণ নেমে এলো রাস্তায়। সকাল 9টায় কাঠমান্ডুর মালতিঘর চত্বরে হাজারো ছাত্র জমা হয়েছিল। স্কুল কলেজ ইউনিফর্ম পরে, হাতে কার্ড নিয়ে স্লোগান দিতে দিতে মিছিল করতে থাকে। প্রথমে সব শান্ত ছিল, কিন্তু 10টা 30 নাগাদ হঠাৎ সব ভেঙে পড়ে।
আন্দোলনকারীদের দাবি তারা নিরস্ত্র ছিল, হাত তুলে তা দেখিয়েও দিয়েছিল, অথচ পুলিশ হঠাৎ গুলি চালানো শুরু করে। সরকারের দাবি ছিল মিছিলে ভাঙচুরকারী ঢুকে পড়ছিল, তাই পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। এসবের পরেও ফল হয়েছিল ভয়াবহ। টিয়ার গ্যাস, রাবার বুলেট আর শেষে শুট অ্যাট সাইট নির্দেশ। বিশৃঙ্খলায় 19 জন নিহত, 400-র বেশি আহত, এমনকি 12 বছরের এক শিশুকেও গুলি করে হত্যা করে পুলিশ। তারপর দেখা যায় ক্ষোভের বিস্ফোরণ। এত মৃত্যুর পর মানুষের ক্ষোভ আর থামেনি। স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেন, সন্ধ্যা নাগাদ সোশ্যাল মিডিয়া ব্যানও তুলে নেওয়া হলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। নেপালের ইতিহাসে একদিনে এত বড় গণহত্যা আগে হয়নি। 2006 সালের আন্দোলনের চেয়েও ভয়াবহ ছিল এটি। ফলে আন্দোলনের মূল দাবি হয়ে গেল প্রধানমন্ত্রী ওলির পদত্যাগ চাই। এক এক করে মন্ত্রীদের বাড়িতে আগুন লাগানো হলো, সংসদ ভবনেও আগুন ধরানো হলো, হেলিকপ্টারে নেতারা পালালেন। আন্তর্জাতিক তুলনা ও ভবিষ্যৎ নিয়ে অনেকেই বলছে, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইন্দোনেশিয়ার পর নেপালও কি একই পথে যাচ্ছে? বাংলাদেশের ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনার সরকার আরও কড়া হয়ে পড়ে, 15,000 মানুষের মৃত্যু হয়। সেখানে নেপালের সরকার অন্তত দ্রুত ভুল বুঝতে পেরেছিল, ব্যান তুলেছে, মন্ত্রীরা পদত্যাগ করেছে। তবুও আন্দোলনের দাবিটা স্পষ্ট, ওলির পদত্যাগ, দুর্নীতিবাজ এলিটদের জবাবদিহি আর একটি স্বাধীন স্বচ্ছ প্রতিষ্ঠান। 19শে সেপ্টেম্বর নেপাল উদযাপন করবে তার সংবিধান দিবস। যদি তার আগে সব দল নিজেদের ভুল স্বীকার করে, দুর্নীতির তদন্তে রাজি হয়, তাহলে নেপালের সামনে থাকবে নতুনভাবে শুরু করার ঐতিহাসিক সুযোগ। কিন্তু সেটা হবে কিনা তা নির্ভর করছে প্রবীণ নেতাদের ওপর। তারা কি ক্ষমতা আঁকড়ে ধরে দেশকে আরও চলতে দেখতে চান, নাকি নতুন প্রজন্মের হাতে দায়িত্ব হস্তান্তর করবেন? এখন শেষ কথা হলো, যদি নতুন প্রজন্মের আকাঙ্ক্ষাকে দমন করার চেষ্টা করা হয়, তবে একদিন না একদিন তারা বিস্ফোরিত হবেই। আর তখন 24 ঘন্টার মধ্যেই পুরনো সিস্টেম ভেঙে পড়বে।